আমরা তাহলে কার্বোক্যাটায়ন পড়ছিলাম, বিভিন্ন ধরনের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সম্বন্ধে আমরা আগে যে ডিসকাশন করছিলাম। আচ্ছা, আজকে প্রথমে আমরা যদি একটা পার্টিকুলার এক্সাম্পল নেই, যে আমাকে বললো যে এই রকমই একটা কার্বোক্যাটায়নের সিরিজের মধ্যে স্টেবিলিটি ব্যাখ্যা করো। মানে কিরকম কোশ্চেন বলে, যে কোশ্চেন করে যে অ্যারেঞ্জ দিস কার্বোক্যাটায়ন ইন ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডার অফ দ্য স্টেবিলিটি। তাহলে এইরকমই যদি তিনটে দেয় তাহলে কি বলবি না, এই কম্পোনেন্টটা হচ্ছে অ্যারোমেটিক সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, তাহলে কি বলবি এটা হচ্ছে হাইলি স্টেবল। তারপরে এই দুটোর মধ্যে এটা হচ্ছে অ্যালাইলিক ক্যাটায়ন, অ্যালাইলিক ক্যাটায়ন স্টেবল ডিউ টু রেজোনেন্স, ডিউ টু রেজোনেন্স। আর এইটাকে কি বলবি, এটা হচ্ছে ভিনাইলিক ক্যাটায়ন, নট নো সাচ এনি স্টেবিলিটি এফেক্ট, নো সাচ এনি স্টেবিলিটি এফেক্ট, এর কোনো স্টেবিলিটি এফেক্ট নেই। তাহলে কি হবে, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি হয় 3, তাহলে সব থেকে কম স্টেবল কে হবে 3, 3 এর থেকে বেশি স্টেবল কে হবে 2, আর 2 এর থেকে বেশি স্টেবল কে হবে 1। তাহলে এইরকম ভাবে আমাকে স্টেবিলিটি অর্ডার এক্সপ্লেন করতে হবে। কেউ যদি একটু আরো বেশি পারিস এখানে লিখবি 2 পাই ইলেকট্রন আছে কনজুগেটেড, 2 পাই ইলেকট্রন কনজুগেটেড 4n + 2 রুল মেইনটেইন করছে, যেখানে n এর ভ্যালু 0, এরকম করে বলবি এই মলিকুলটা হুকেল রুল হিসাবে এই মলিকুলটা কিন্তু অ্যারোমেটিক, তাহলে এটা ম্যাক্সিমাম স্টেবল। আর এখানে কেউ একটু ড্র করতে পারিস যে এই কার্বোক্যাটায়নটা মানে এই প্লাস চার্জ, এই পি বন্ড, এই পাই, তাহলে কি হচ্ছে না এরা একই প্লেনে এইভাবে ওভারল্যাপ করছে, যেটা আমরা আগের দিন বলেছিলাম। এইভাবে এরা স্টেবিলিটি পাচ্ছে, সেইটা একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয় ব্যাপার। তাহলে এইটা গেল গিয়ে একটা আমার বক্তব্য। আচ্ছা বেশ, এরপরে আমরা দেখ আরেকটা স্পেশাল কেসে আমরা ঢুকবো। সেই স্পেশাল কেসটা কি, সাইক্লোপ্রোপাইল মিথিলিন কার্বোক্যাটায়ন। কি, সাইক্লোপ্রোপাইল মিথাইলিন কার্বোক্যাটায়ন। তার মানে কি, সাইক্লোপ্রোপেন তার বাইরে CH2+, এই স্ট্রাকচার, এই কার্বোক্যাটায়ন, একেই আমরা বলবো সাইক্লোপ্রোপাইল মিথিলিন কার্বোক্যাটায়ন। প্রথমেই বলে দিই যে এগুলো একটা এক্সেপশনাল কেস, যে এই ধরনের কার্বোক্যাটায়ন গুলো ভেরি ভেরি স্টেবল, ভেরি ভেরি স্টেবল। মানে কার থেকে বেশি স্টেবল না, ইভেন বেনজাইলিকের তুলনাতেও বেশি স্টেবল। মানে এই PHCH2 যে কিনা হাইলি রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পায়, এর থেকেও এই কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল। এখন আমাদের জানতে হবে যে এই কার্বোক্যাটায়নটা কেন বেশি স্টেবল, তার পেছনে কারণটা কি। এটাকে কিন্তু একটু মুখস্থ করতে হবে। মুখস্থ করার কি মানে কিরকমই বক্তব্যটা, ঠিক যেমন করে বলছি তেমন করে একটু খেয়াল কর। এখন দেখ, সাইক্লোপ্রোপেন এই সিস্টেমের এইটা একটা 3 মেম্বার রিং, যদি এরকম বিশাল করে আঁকি, এই 3 মেম্বার রিং এর ভেতরের অ্যাঙ্গেল গুলো কত হয় 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কিন্তু এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন হয় sp3। তাহলে এই কার্বনের যে 4টে sp3 হাইব্রিড অরবিটাল আছে, ওরা একে অপরের সঙ্গে 109 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ফলে এই রকম ভাবে এই বন্ড বরাবর এঁকেছি, এই বরাবর sp3 অরবিটালের এরকম করে ওভারল্যাপটা হয় না, কারণ বন্ড অ্যাঙ্গেলটা মেইনটেইন করতে পারে না।
মানে এই sp3 এই sp3 এই sp3 এই sp3 এই বেঁকে গিয়ে ওভারল্যাপ হচ্ছে, এই ধরনের বন্ডিং কে বলা হয় ব্যানানা বন্ড, মানে যেন কলার মতো ব্যানানা বন্ড। এটাকে এভাবেই আবারও বলছি মুখস্থ করতে হবে, কিছু কিন্তু করার নেই। সাইক্লোপ্রোপেন সিস্টেমের যে বন্ডটা তৈরি হচ্ছে এইভাবে, মানে এই বন্ডটাকে মুখে বলছি সিগমা বন্ড, কিন্তু সিগমা বন্ড মানে একদম মুখোমুখি ওভারল্যাপ হয়, ফলে মুখোমুখি ওভারল্যাপ এখানে হয় না, এরকম করে একটু বেঁকে ওভারল্যাপ হয়, ফলে এই সিগমা বন্ডটা মুখে বলছি এটার মধ্যে মানে খানিকটা আবার পাই ক্যারেক্টারও আছে। এই কথাগুলো কিন্তু মানে বারবার শুনবি, সাইক্লোপ্রোপেনের সিগমা বন্ডের মধ্যে পাই ক্যারেক্টার আছে, পাই ক্যারেক্টার মানে এটা যেন আবার খানিকটা পাই বন্ডের মতো বিহেভ করতে পারে, মানে এটা পিওরলি সিগমা বন্ড নয়, এর মধ্যে পাই বন্ডের ক্যারেক্টারও আছে, এবং এই বন্ডটাকে বলা হয় ব্যানানা বন্ড, কারণ এরা এইভাবে বেঁকে ওভারল্যাপ করে। তাহলে এইটা হচ্ছে সাইক্লোপ্রোপেনের অরবিটাল পিকচার। এবারে সাইক্লোপ্রোপাইল মিথিলিন যখন কার্বোক্যাটায়ন, তখন এই কার্বোক্যাটায়ন মানে এই যে একটা ভ্যাকেন্ট পি, এই এবারে কি হয়, এই ভ্যাকেন্ট পির সাথে এই ব্যানানা বন্ডের ওভারল্যাপ হয়। কি হয়, এই ভ্যাকেন্ট পির সাথে ব্যানানা বন্ডের ওভারল্যাপ এইভাবে দেখাতে হবে যে ব্যানানা বন্ডের সাথে ভ্যাকেন্ট পি অরবিটালের ওভারল্যাপ হয়, যে ওভারল্যাপটা এই কার্বোক্যাটায়নকে হাইলি স্টেবল করে। ইভেন এটা আমরা এখানে মানে আমাদের কাছে উপায় নেই, আমাদের বিশ্বাস করতে হবে, যারা এই কাজগুলো থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে করে দেখিয়েছিলেন, যে আমরা এই যে মুখে বলছি বেনজাইলিক কার্বোক্যাটায়ন সম্বন্ধে আমরা পড়েছি, ওখানেও কি হয়, এই পাই ক্লাউডের সঙ্গে বেনজিনের পাই ক্লাউডের সঙ্গে কি হয় না, এই যে CH2 প্লাস মানে এর ওভারল্যাপ হয়, এই তো আমরা পড়েছি এর ওভারল্যাপ হয়। এই ওভারল্যাপের তুলনায় নাকি এই ওভারল্যাপটা অনেক বেশি স্ট্রঙ্গার, ব্যানানা বন্ডিং এর ওভারল্যাপ উইথ দ্য ভ্যাকেন্ট পি অরবিটাল মাচ মোর স্ট্রঙ্গার, সেই জন্য এই কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি অনেক অনেক গুণ বেশি দেন বেনজাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে আমরা কি শিখলাম না, সাইক্লোপ্রোপাইল মিথিলিন কার্বোক্যাটায়ন একটা হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন ডিউ টু ওভারল্যাপ উইথ দ্য ভ্যাকেন্ট পি অ্যান্ড দ্য ব্যানানা বন্ড অফ দ্য সাইক্লোপ্রোপেন। এই ছবিটা কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে, এইভাবে একটা ব্যানানা বন্ডের কনসেপ্ট কিন্তু বলতে হবে, ঠিক আছে? তাহলে এইটাকে মুছে দিচ্ছি। এখন যদি এইটার উপরে বেস করে আমাকে কেউ এরকম একটা কোশ্চেন করে যে সাইক্লোপ্রোপাইল মিথিলিন কার্বোক্যাটায়ন সেটারও আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ভাগ যদি কেউ বলে, খুব সহজ, এটা এইটা প্লাস, এর সাথে বললো এইটা CH, এই CH3 প্লাস, এর সাথে বললো এই C, এই CH3 প্লাস। তাহলে এদের সবার ক্ষেত্রে ওই রকমই ব্যানানা বন্ডিংটা সম্ভব, কিন্তু এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা কি 3 ডিগ্রি, সবার ক্ষেত্রেই ব্যানানা বন্ডের ওভারল্যাপ আছে, কিন্তু এখানে এক্সট্রা আরো 3টে হাইপার কনজুগেটিং এইচ আছে, এখানে এক্সট্রা আরো 6টা হাইপার কনজুগেটিং এইচ আছে, ফলে অবভিয়াসলি এটা অনেক বেশি স্টেবল হবে। আবারও বলছি, সাইক্লোপ্রোপাইল মিথিলিন কেউ আবার এরকম করে ভেবে নিস না যে বোধহয় এটা এই রকমই, এটা আর এটার মধ্যে বিশাল পার্থক্য, এইটাই হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, এটা কিন্তু নয়, এটা নরমাল একটা সাইক্লোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এটা সাইক্লোপ্রোপাইল মিথাইল, এরই স্টেবিলিটি ওই ব্যানানা বন্ডিং এর সঙ্গে আমরা দিয়ে ব্যাখ্যাটা করলাম, সেইটা যেন মাথাতে থাকে।
বেশ, তাহলে এই পার্টটা আমরা বুঝলাম। এরপরে আজকে আরেকটা পার্ট নিয়ে আমরা একটু কথা বলবো। সেই পার্টটাকে বলা হচ্ছে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পলের মধ্যে আসি, না হলে ব্যাপারটা একটু অন্যরকম হবে। এখন এই নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন ব্যাপারটা কি না, আমরা আগের দিন দেখ এরকম করে ব্রিজ স্ট্রাকচার পড়েছি, এরকমই ব্রিজ, এই স্ট্রাকচারটা মানে এরকমই দাঁড়ায়, এই 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 একটা ব্রিজ আগের দিন আমরা বলেছি এই প্লাস চার্জ। যদি এরকম করে ব্রিজ আমরা আঁকি, এটাকে কি বলি আমরা ওয়ান কার্বন ব্রিজ। যদি ভেতরে দুটো কার্বন থাকে এই প্লাস চার্জ, তাকে আমরা কি বলি এরকমই এই এটাকে বলবো আমরা টু কার্বন ব্রিজ। এই যে ওয়ান কার্বন ব্রিজ, এই যে সিস্টেম, এই সিস্টেমের একটা নাম আছে। এই সিস্টেমের নাম হচ্ছে নর-বোরনাইল সিস্টেম। নর-বোরনাইল মানে এই মডেলটা বা এই যে স্কেলিটনটাকে বলা হয় নর-বোরনাইল, নর-বোরনাইল সিস্টেম। এখন এই নর-বোরনাইল সিস্টেমের ক্ষেত্রে দেখ, যদি একটা পজিটিভ চার্জ এরকম জায়গাতে থাকে, এটা কিন্তু ব্রিজ পজিশন নয়, এখানে প্লাস চার্জ হতেই পারে, এখানে বা এখানে প্লাস চার্জ হাইলি আনস্টেবল, কিন্তু এখানে প্লাস চার্জটা থাকতেই পারে। মানে এটা কিন্তু কেউ আবার বলিস না যে এটা ব্রিজ পজিশন বলে এখানে আনস্টেবল। ব্রিজ পজিশন হচ্ছে এটা এবং এটা, সেইটাকে আবার কেউ কেউ বই খুলে পড়বি যে এটাকে বলা হয় ব্রেডস রুল, BREDT, ব্রেডস রুল। এটাও কেউ কেউ একটু পরীক্ষাতে লিখে দিবি যে এই জায়গাতে প্লাস চার্জ কেন আনস্টেবল, এই যে এখানে এখানে, কারণ ওটা প্ল্যানারিটি পায় না অ্যাকর্ডিং টু ব্রেডস রুল। ব্রেডস রুল বলছে যে এইটা নন প্ল্যানার, এইটা এই জায়গাগুলো ব্রিজ পজিশন বলে নন প্ল্যানার। কিন্তু যদি এখানে প্লাস চার্জ থাকে, এই প্লাস চার্জ এরা একটু অন্যরকম ভাবে স্টেবিলিটি পায়। কিরকম ভাবে স্টেবিলিটি পায় না, এরা এই দূরবর্তী এই যে সিগমা বন্ড, এই সিগমা বন্ড একে স্টেবিলিটি অফার করে। কিভাবে স্টেবিলিটি দেয় না, এই সিগমা বন্ডটা ভেঙে এর সাথে একটা বন্ডিং করে, তখন আমরা এরকমই একটা রেজোনেটিং স্ট্রাকচার দেখাতে পারি। এই 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 ছিল বন্ডটা, এখন এর সাথে বন্ড হলো, এখানে ছিল, ফলে এই প্লাস চার্জ। দেখ এই বন্ডটা ছিল, ভেঙে এখানে গেল, ফলে এই প্লাস চার্জটা এখানে। এগুলো একটু কঠিন টাইপের, কিন্তু আস্তে আস্তে সময় লাগবে। এই মলিকুলটাকেই দেখ, যদি এই দুটো হাতকে টেনে এপাশে ফেলাই, এই দুটো হাতকে যদি টেনে এপাশে ফেলাই, এখন এই মলিকুলের এই কার্বনটা ছিল মন্দিরের চূড়ার মতো। আমি যদি এই দুটোকে টেনে এপাশে ফেলাই, তখন দেখ এই কার্বনটাই আবার দেখ মন্দিরের চূড়া হয়ে যাবে। এই কার্বনটা মন্দিরের চূড়া, এই প্লাস চার্জ। তার মানে দেখ এই কার্বোক্যাটায়নটা এই কার্বোক্যাটায়নেতে কনভার্ট হতে পারে, দে ক্যান বি ইন্টার কনভার্টেড ভায়া দিস ইন্টারমিডিয়েট। মানে এই ইন্টারমিডিয়েট যে মানে বলা ভুল, এটা সমান, এটা এই স্ট্রাকচারটা মানেই এই স্ট্রাকচারটা। একটু ঠান্ডা মাথায় ভাববি, এই দুটো পয়েন্টকে হাত দিয়ে টেনে এপাশে ফেললেই এই কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে। এইভাবে এই যে একটা সিগমা বন্ডের দ্বারা কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাচ্ছে। মানে আমরা এতক্ষণ কি দেখেছি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা পড়েছি, CH বন্ডের গিয়ে ধর হাইপার কনজুগেশন পড়েছি,
লোন পেয়ারের রেজোনেন্স পড়েছি, পাই বন্ডের ওভারল্যাপ দিয়ে আমরা রেজোনেন্স পড়েছি। এটা দেখ একটু দূরবর্তী জায়গাতে সি সি সিগমা বন্ড এই ধরনের কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দিচ্ছে। এইভাবে এই ধরনের কার্বোক্যাটায়নকে বলা হয় সেই জন্য নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। মানে ক্লাসিক্যাল কথাটার মানে খানিকটা এরকম করে বলতে পারিস যে যেটা নিয়মিত, রেগুলার। মানে ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মানে হচ্ছে যে কার্বোক্যাটায়নগুলো নরমাল যেভাবে স্টেবিলিটি পায়, ইন্ডাকটিভ এফেক্ট, গিয়ে ধর রেজোনেন্স আর তোর হাইপার কনজুগেশন, এই নরমাল সিস্টেমের বাইরে গিয়ে কার্বোক্যাটায়ন যখন অন্যভাবে দূরবর্তী কোনো সিগমা বা পাই বন্ড, আমরা পরে দেখাচ্ছি, দূরবর্তী কোনো সিগমা বা পাই বন্ডের দ্বারা স্টেবিলিটি পায়, তখন সেই কার্বোক্যাটায়নটাকে বলা হয় এই জন্য নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। তাহলে এইখানটাতে পরীক্ষাতে দিলে একটু আরো ভালো করে অরবিটাল পিকচার আঁকতে হবে, শুধু এরকম দেখালে হবে না। কি অরবিটাল পিকচার? না দেখ, এইটা যে একটা সিগমা বন্ড, এই হচ্ছে গিয়ে একটা সিগমা বন্ড, আর এইটা এইটা এরকম করে কি হচ্ছে না একটা আমার ভ্যাকেন্ট পি। তাহলে এই সিগমা বন্ড, এইটা হচ্ছে পি অরবিটাল, ভ্যাকেন্ট পি, এরকম করে বলতে হবে। এর সাথে এর ওভারল্যাপ হয়, এর সাথে এটার ওভারল্যাপ হয়, ফলে তোকে দেখাতে হবে যে এরকমই একটা মাঝখানে ট্রানজিশন স্টেট, এই 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 মানে এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা তৈরি হচ্ছে, ফলে প্লাস চার্জটা এই কার্বনের মধ্যে ছড়িয়ে আছে। এইখানে হচ্ছে ইন্টার, মানে এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা তৈরি হচ্ছে। এরপরে ফাইনাল যে স্ট্রাকচারটা হবে দেখাতে, সেইটা এরকমই, ওই যেটা আগে দেখিয়েছি। এই আমার নতুন একটা সিগমা বন্ড তৈরি হলো, এইখানে আমার ভ্যাকেন্ট পিটা এই থেকে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটাও দেখাতে হবে, এটাও দেখাতে হবে। এটা বন্ড ভেঙে এইভাবে স্টেবিলিটিটা দেখাচ্ছি, এটা এইভাবে এইরকম ভাবে অরবিটালের পার্টিসিপেশনটা দেখাচ্ছি। মানে এই ভ্যাকেন্ট পির সাথে এই সিগমা বন্ড এইভাবে পার্টিসিপেট করে। দিস ইজ দা সিনারিও। এটা একটা एग्जांपल কিসের? না নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। তাহলে এইটা কি হলো না নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাই সাম রিমোট সিগমা বন্ড। এইবারে আমরা যদি দেখাই যে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন কোত্থেকে, না আমরা যদি একটু দেখাই যে পাই বন্ডের দ্বারা কিভাবে স্টেবিলিটি পেতে পারে। দেখ এই 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 ডবল বন্ড আর এই প্লাস চার্জ, এই ডবল বন্ড এই প্লাস চার্জ, এটাকেও আমরা বলবো একটা নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। কেন না একটু চিন্তা কর, এবং একে আরেকটা নামে হয় ডাকা, সেই নামটা হচ্ছে হোমো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, স্পেশাল নাম এটা। এই হোমো অ্যালাইলিক কেন একটু চিন্তা কর, আবারও ভাব যে অ্যালাইলিক কার্বোক্যাটায়নের স্ট্রাকচারটা কি হয় না, অ্যালাইলিক কার্বোক্যাটায়নের স্ট্রাকচার হয় এইটা, ডবল বন্ডের পাশে কার্বনে প্লাস চার্জ। এটা দেখ ডবল বন্ড তারপরে প্লাস চার্জ, এই ডবল বন্ড তারপরে একটা কার্বন, তারপরে কার্বনে প্লাস চার্জ, ডবল বন্ডের পরে এই যে একটা ভেতরে ঢুকে গেল, মানে অ্যালাইলিক কার্বোক্যাটায়নের মাঝে আরো একটা কার্বন ঢুকে গেল,
তবুও এই কার্বোক্যাটায়নটা এই ডবল বন্ডের দ্বারা স্টেবিলিটি পায়। কিভাবে পায়? না এই পাই বন্ডটা যেন এর সাথে একটা বন্ড করতে পারে, সেইটার ছবি আমরা এরকম করে দেখাতে পারি যেন এটার সাথে এর বন্ড হয়, এটার সাথে যেন এর বন্ড হয়, আর এই বন্ডটা যেন পার্সিয়ালি ব্রেক করে। এইটাই হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট, মানে এই কার্বনের সাথে যেন এই পাই বন্ডের এইভাবে একটা বন্ডিং হচ্ছে, যেটাকে আবার দেখ এরকম করে একটা অরবিটাল পিকচার একেও দেখাতে হবে। এই 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 হচ্ছে গিয়ে আমার পাই বন্ডটা এখানে, আর এই হচ্ছে গিয়ে আমার ভ্যাকেন্ট এই একে এইভাবে ওভারল্যাপ করে স্টেবিলিটি দেয়, মানে এর সাথে এইভাবে ওভারল্যাপ করে। এটাও একটা তাহলে কি না নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। তাহলে আমরা নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের एग्जांपल আমরা পড়লাম নর বোরনাইল সিস্টেমের ক্ষেত্রে। সেখানে একটার ক্ষেত্রে দেখলাম প্লাস চার্জকে স্টেবিলিটি দিচ্ছে কে না প্লাস চার্জকে স্টেবিলিটি দিচ্ছে আমার হচ্ছে গিয়ে একটা সিগমা বন্ড, দূরের সিগমা বন্ড। এটাতে কি দেখলাম প্লাস চার্জকে স্টেবিলিটি দিচ্ছে দূরের পাই বন্ড, দূরের পাই বন্ড। এটার আরেকটা স্পেশাল নাম কি হলো না হোমো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, হোমো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। কোন কোন বইতে দেখবি এই কার্বোক্যাটায়নটাকেও কিন্তু হোমো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বলছে। এই ডবল বন্ড তারপরে এইটা তারপরে এরকম করে একটা প্লাস চার্জ, না এটা তো আবার এই পাশ থেকে গেলে এই, তাহলে একটা কার্বন এখানে বাড়িয়ে দেবে এই প্লাস চার্জ এই ডবল বন্ডের পরে পরে, মানে এটাকেও মানে কোন কোন বইতে বলেছে হোমো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে মোটামুটি আমরা দেখ কার্বোক্যাটায়নটাকে কিন্তু এই চ্যাপ্টারটাকে আমরা এখানেই শেষ করলাম। তাহলে আমরা যা যাবতীয় আমরা যে জিনিসগুলো করলাম তাকে যদি একটু আমরা সামারি করি কি কি দাঁড়াচ্ছে না কার্বোক্যাটায়নের দুটো ভাগ কার্বিনিয়াম আর কার্বোনিয়াম, একদম গোড়াতেই আমরা পড়েছি কার্বোনিয়াম আর কার্বিনিয়াম, CH3+ আর CH5+, এইটাকে বলা হচ্ছে কার্বোনিয়াম আর এটা হচ্ছে কার্বিনিয়াম। এই কার্বোনিয়ামের একটাই एग्जांपल হয় আর এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট, এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। এই একটাকেই যদি মনে রাখি বাকি এই জন্য সমস্ত কার্বিনিয়াম আয়নকে আমরা এজ এ হোল আমরা এখন থেকে কি বলি না কার্বোক্যাটায়ন, এইভাবে আমরা বলতে থাকি। কার্বোক্যাটায়ন sp2 প্ল্যানার, sp2 কি হবে sp2 প্ল্যানার। আচ্ছা তার एग्जांपल আমরা কি পড়েছি না এরকম করে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, 1 কার্বন ব্রিজ কার্বোক্যাটায়ন আর 2 কার্বন ব্রিজ কার্বোক্যাটায়ন, এদের মধ্যে স্টেবিলিটি এই প্ল্যানারিটি দিয়ে ব্যাখ্যা করেছি যে এটা ম্যাক্সিমাম স্টেবল, তারপরে 2 কার্বন ব্রিজ তারপরে 3 কার্বন ব্রিজ। তার কারণ কি বলেছি 2 কার্বন ব্রিজ তবুও একটু চেষ্টা করবে প্ল্যানারিটি পেতে কিন্তু পাবে না, মানে একটু বেশি ফ্লেক্সিবল, কিন্তু 1 কার্বন ব্রিজ হাইলি রিজিড, সে কখনোই প্ল্যানারিটি পেতে পারে না, ফলে ওর স্টেবিলিটি সবথেকে কম, এরকম পড়েছি। আচ্ছা তারপরে আমরা কি পড়েছি না কিভাবে স্টেবিলিটি পায়, ইন্ডাকটিভ এফেক্ট, আর কি পড়েছি হাইপার কনজুগেশন, আর কি পড়েছি কনজুগেশন। তারপরে কি আমরা পড়েছি কনজুগেশনের পরে পড়েছি আমরা রেজোনেন্স। তার বেশ কিছু আমরা एग्जांपल পড়েছি যে এরকম একটা এই সিস্টেম নিয়ে দেখেছি, এই CH2+
তারপরে মনে কর এই CH3 এইখানে প্লাস, এইখানে এই CH3 এখানে প্লাস, তারপরে মনে কর এই CH3 এখানে প্লাস। আমরা কি শিখেছি না হাইপার কনজুগেটিং হাইড্রোজেনের সংখ্যা কি করে বের করতে হয় সেটা শিখেছি। যে সেন্টারে প্লাস চার্জ আছে তার পাশের কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন অ্যাটাচড, যে কার্বনের উপরে প্লাস চার্জ তার পাশের কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন আছে দোজ আর হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। আমরা হাইপার কনজুগেশন এক্সপ্লেন করেছি, CH বন্ডের সিগমা বন্ড ভ্যাকেন্ট পির সাথে ওভারল্যাপ করে স্টেবিলিটি পায়, এটাকে নো বন্ড রেজোনেন্স বলে। যত হাইপার কনজুগেটিং H এর সংখ্যা বেশি হবে সেই কার্বোক্যাটায়ন তত বেশি স্টেবিলিটি পাবে। হাইপার কনজুগেশন ডবল বন্ডকেও স্টেবিলিটি দেয়। আমরা কি পড়েছি আইসোভ্যালেন্ট আর স্যাক্রিফিশিয়াল। আমরা হাইপার কনজুগেশন যে হয় তার একটা প্রমাণ দিয়েছি। কি প্রমাণ না এই রকমই একটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ভার্সাস এই রকমই এই CH3 এরকমই একটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা কম্পেয়ার করেছি। এটা বেশি স্টেবল কারণ ভিনিওলজি দিয়ে এখানে তিনটে হাইপার কনজুগেটিং H আছে, এখানে কোনো হাইপার কনজুগেটিং H নেই। আমরা সেটা পড়েছি। আমরা আর কি পড়েছি, আমরা কনজুগেশন পড়েছি যে কিভাবে হেটারো অ্যাটম স্টেবিলিটি দিতে পারে। সেই হেটারো অ্যাটমের স্টেবিলিটি আবার কি বলেছি, প্রপার এনার্জি ম্যাচিং অরবিটাল যদি স্টেবিলিটি দেয় তার এফেক্ট অনেক বেশি, মানে 2p ওভারল্যাপের ক্ষমতা বেশি দেন 2p 3p। আমরা আরেকটা যদি এরকম করে एग्जांपल নেই, এরকম করে এরকমই একটা কোশ্চেনও দেয় যে এরকমই একটা সিস্টেম আছে, এরকমই সিস্টেম একটা 6 মেম্বার রিং, উপরে অক্সিজেন নিচে আছে সালফার, বললো একে প্রোটনেশন করব, কি হবে না দেখ একে যদি আমরা প্রোটনেশন করি ডবল বন্ডটা যে কোনো একদিকে ভেঙে প্রোটনকে নেবে। আমি যদি একটু বোঝাই এরকম করে যে যদি ডবল বন্ডটা এরকম করে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে ভাঙে এই প্লাস চার্জ এই মাইনাস চার্জ, যেখানে মাইনাস চার্জ সে যদি প্রোটনটাকে নিয়ে নেয় তাহলে এটা স্যাচুরেটেড হয়ে গেল, এখানে প্লাস চার্জ। আচ্ছা উল্টোটাও তো হতে পারে যে এই সালফার এই ডবল বন্ডটা যদি উপরের দিকে ভাঙে তাহলে এই মাইনাস এই প্লাস, এবারে যদি এই যেখানে মাইনাস চার্জ যদি সেদিকে প্রোটনটা জুড়ে যায় এই প্লাস চার্জ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এদিকে আসবে না এদিকে আসবে, সেটা কে ঠিক করবে না সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। তার মানে কি দেখ এই কার্বোক্যাটায়নের পাশে অক্সিজেন আছে, এর পাশে সালফার আছে, এর